ধূসর রংধনু। পর্ব সংখ্যা 7। লেখিকা মাহিরা ইসলাম মাহি। কলেজের পরিবেশ আজ ভীষণ গরম। তারই ইঙ্গিত পেয়েই গেট দিয়ে সকল শিক্ষার্থী প্রতিদিনের নয় হুলস্থুল বাঁধিয়ে ঢোকার সাহস পাচ্ছে না। চুপচাপ স্বল্প কদমে হেঁটে যাচ্ছে। আজ বোধ হয় ক্লাস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। চারপাশে সকলের চুপি চুপি ফিসফাস ধ্বনি। 11টায় মিটিং ডাকা হয়েছে। কলেজের অধ্যয়নরত সকল শিক্ষককেই সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারো কারো মুখ থেকে মিটিংয়ের কারণ টুকরো টুকরো বের হয়ে আসছে। কেউ বলছে, কাল নাকি মর্গে এক শিক্ষার্থীকে হাত পা মুখ বেঁধে আটকে রাখা হয়েছিল। বেঁধে রাখা হয়েছিল তাও আবার কোথায়? মর্গে। সেটা শুনেই সব শিক্ষার্থী শিউরে উঠছে। মেডিকেল শিক্ষার্থীদের জন্য মর্গ একটি আতঙ্কের স্থান। আর সেখানেই কিনা কাউকে বেঁধে রাখা হয়েছিল। তাও অর্ধ রাত পর্যন্ত সেই শিক্ষার্থী ছিল সেখানে। আদতেও সেই শিক্ষার্থী এখন পর্যন্ত বেঁচে আছে তো? সকলের মনেই তখন প্রবল শঙ্কা। আতঙ্কে সবাই হাঁসফাঁস করছে। কেউ বলছে কাকে আটকে রাখা হয়েছিল বলো তো, সে ছেলে নাকি মেয়ে? কেউ বলছে মেয়ে তো কেউ বলছে ছেলে। কেউ বলছে সে কোথায় আছে এখন। আবার কেউ বলছে হসপিটালেই ভর্তি। সর্বোপরি সবাই ভীষণ কনফিউশনে ভুগছে। আর যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে খুঁজে বের করে। তাই তারা আরও আতঙ্কে আছে। কেউ বলছে এই চলনা দেখে আসি মেয়েটাকে হতে পারেন। কি শত্রুতা ছিল তার সাথে কারো? মানে তাসফিকে আটকে রাখার খবর দাবানলের মতো পুরো কলেজে সকলের নিকট পৌঁছে গিয়েছে। অনেকের আবার দারোয়ানের কাছে থেকে জানতে পেরেছে নিস্তব্ধ নাকি নিজে সারাটাক্ষণ পাগলের মতো এদিক থেকে ওদিক খুঁজে খুঁজে তবে বের করেছে। নিস্তব্ধ ইয়াসার নাকি বলেছে মেয়েটাকে না পাওয়া তার জীবন মরণের প্রশ্ন। তা শুনে শিক্ষার্থীরা আরও কৌতূহলী হয়ে উঠছে। যে তাদের এমন একজন ইন্ট্রোভার্ট অ্যাটিটিউডওয়ালা গম্ভীর স্যারের একজন মেয়ের জন্য জীবন মরণের প্রশ্ন। ভীষণ আশ্চর্যজনক কথাবার্তা। ঘটনা কি আসলেই সত্য? কতটুকু সত্য? আর সত্য হলে কেই বা সেই সৌভাগ্যবতী রমণী যার জন্য তাদের গম্ভীর স্যার পাগলপাড়া হয়ে গিয়েছিল? সবাই মেয়েটাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। কেউ কেউ তো সাহস করে দেখতেও গিয়েছিল। কিন্তু নার্স কিছুতেই ঢুকতেই দেয়নি। কলেজের সবার মাঝে তখন আতঙ্ক, উৎকণ্ঠা, উত্তেজনা, জেলাসি, হিংসা, ভয়, সকল অনুভূতি মিলেমিশে একাকার। তাই তারা কোনটা প্রকাশ করবে না সেটাই ভেবে পাচ্ছে না। আজ ওই মেয়েকে আটকে রেখেছি। কাল যদি তাদের মধ্যে থেকে কাউকে একইভাবে আটকে রেখে ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তখন কি হবে? সবচেয়ে বেশি সকলের মনে এই ভয়টাই কাজ করছে। কারণ এরকম কাজ আগে কেউ ঘটায়নি। তাই তো সকলের মনে উত্তেজনাটা একটু বেশি। 11টার মিটিং কি হয় তারা জানতে উদ্গ্রীব হয়ে আছে। মাছের কাটা গলার মাঝে তাদের হাঁসফাঁস করছে। নিস্তব্ধ স্যার নাকি বলেছেন কলেজের ভেতরের কারোরই এই কাজ। আজ কলেজে যারা আসবে কেউ যেন বাহিরে না যায়। সকলকে থাকতে বলেছে। গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কি এক অসহ্য যন্ত্রণা। আশা, আরাধ্য, স্বর্ণিধি কলেজে এসে এসব শুনতেই আতঙ্কে আটখানা হয়ে আছে তারা। কেউ না জানলেও তারা খুব ভালো করেই বুঝতে পারছে এটা তাদের প্রাণপ্রিয় বান্ধবী তাসফি ব্যতীত আর কেউ হতেই পারে না। কারণ কাল সন্ধ্যা থেকেই তাসফির হদিস পাওয়া যাচ্ছিল না। ওরা দৌড়ে গেল নিজেদের প্রাণপ্রিয় বান্ধবীর দর্শন পেতে। যদিও তারা শুনেছে কাউকে কেবিনে এলাও করছে না, তবুও চেষ্টা করে দেখতে ক্ষতি কি। ওরা তিনজন তাসফির কেবিনের সামনে এসে নার্সকে অনুরোধ করছে ভেতরে ঢুকতে দিতে, বলেছে তারা ওর কাছের মানুষ। কিন্তু এপ্রন পরা দেখে ওদের শিক্ষার্থী ভেবে কিছুতেই ঢুকতে দিচ্ছে না। আসলে সকালে নিস্তব্ধকে যখন সবাই বলল তাসফি বাড়ি চলে গিয়েছে, সবাই তাকে মিথ্যা কথা বলেছিল। তাসফি ওয়াশরুমে গিয়েছিল। নিস্তব্ধকে বাজিয়ে দেখতে তারই ফায়দা লুটেছিল সকলে। নিস্তব্ধ সব বুঝতে পেরে তখন রাগে কটমট করতে করতে নিজের চেম্বারে ফেরত এসেছিল। নিস্তব্ধ তখনই তাসফির কি অবস্থা দেখতে এসেছিল। নিস্তকে দেখতে পেয়ে তিনজন একটু আশার আলো দেখল। নার্সগুলো বড্ড বেয়াদব। তারা কি আর মিথ্যা কথা বলছে নাকি? ওরা জানে না নিস্তব্ধ স্যার তাদের কথা মানবে কিনা। তবুও বলে দেখতে সমস্যা কোথায়। ওরা তিনজন ভয়ে ভয়ে নিস্তব্ধকে বলল, স্যার আমরা কি একটু ভিকটিম অর্থাৎ তাসফির সঙ্গে একটু দেখা করতে পারি? আশা অনুরোধ করে বলল, স্যার আপনি তো জানেন আমি ওর বান্ধবী। প্লিজ স্যার। নিস্তব্ধ ওদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। অতঃপর বিরক্ত মুখভঙ্গি করে বলল, যাও তবে, বেশি সময় নয়। আশা আর স্বর্ণিধি ভেতরে ঢুকে গেল। আরাধ্য ঢুকতে গেলে নিস্তব্ধ বাধা দিয়ে তাকে ধমক দিয়ে বলল, এই ছেলে তুমি কোথায় যাচ্ছ? আরাধ্য আমতা আমতা করে বলল, কেন স্যার ভেতরে? নিস্তব্ধ বলল, না তোমাকে যেতে দেওয়া যাবে না। যাও ক্লাসে যাও, গো। অতঃপর নিস্তব্ধ কেবিনের ভেতরে ঢুকে গেল। আরাধ্য হতভম্ব হয়ে বাইরে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না স্যার ওদের ঢুকতে দিল অথচ তাকে কেন ঢুকতে দিল না। সেও তো তাসফির বন্ধু নাকি? আশ্চর্য।
আশা আর স্বর্ণিধি ভেতরে ঢুকেই তাসফিকে জড়িয়ে ধরল। কিছু টুকটাক কথা বার্তা বলে ওরা জিজ্ঞেস করল, তুই কাউকে দেখিসনি? কে তোকে আটকে রাখল? তাসফি না বোধক মাথা নাড়ল। বলল, আমাকে পেছনে থেকে চোখ বন্ধ করে ধরেছিল। দেখতে পাইনি। নিস্তব্ধ। এবারে আশা আর স্বর্ণিধির উদ্দেশ্যে বলল, হয়েছে, এবারে তোমরা আসতে পারো। কি আর করার, স্যারের আদেশ ওরা মেনে নিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে আশা আর চোখে নিস্তব্ধ স্যারের দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে দেখল। বাইরে নিস্তব্ধকে নিয়ে বলা গুঞ্জনগুলো সেও শুনেছে, তবে তা কতটুকু সত্য কিংবা মিথ্যা তার ও জানা নেই। নিস্তব্ধ সামনে থাকা এসব ব্যাপারে সে তো তাসফিকে চেপে ধরে কিছু জিজ্ঞেসও করতে পারল না। তারও স্যারকে নিয়ে একটু সন্দেহ হয়। তাসফির প্রতি প্রজেসিভনেস একটু বেশিও সন্দেহজনক, সে খুব করে খেয়াল করেছে। অতঃপর আশাও তাদের দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বেরিয়ে গেল। তাসফি চুপচাপ ওদের গমন দেখল, টু শব্দটি করল না। নিস্তব্ধ এবারে ওখান থেকে একটা বেঞ্চ টেনে বসল, পায়ের উপর পা দিয়ে সাহেবের মতন। তাসফি আর চোখে তা দেখে মনে মনে ঢঙের আখ্যায়িত দিয়ে দিল। নিস্তব্ধ তাসফিকে সিরিয়াস মুখ করে বলল, মিসেস নিস্তব্ধ, ইয়াসার আপনাকে এখন কিছু প্রশ্ন করা হবে, ঠিকঠাক উত্তর দিবেন ওকে? তাসফি জবাব দিল না। নিস্তব্ধ তা পাত্তা না দিয়ে গম্ভীর স্বরে শুধালো, মিসেস নিস্তব্ধ, ইয়াসার আপনি কি জানেন আপনাকে কে উদ্ধার করেছে? তাসফি নির্লিপ্ততা স্বরে জবাব দিল, জি। তাদের নাম বলুন। তাসফি এবারেও নির্লিপ্ততা কণ্ঠে বলল, সুজন এবং মাহিন। নিস্তব্ধ বুঝল তাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করা হচ্ছে, তবুও সে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি জানেন না আপনাকে দুজন নয় বরং তিনজন মিলে উদ্ধার করা হয়েছে? তাসফি আশ্চর্য হওয়ার ভঙ্গিমা করে বলল, না। ওকে ফাইন। নিস্তব্ধ ধৈর্য আবার প্রশ্ন করল, মিসেস নিস্তব্ধ, ইয়াসার আপনি কি বলতে পারবেন আপনাকে কারা অ্যাটাক করেছিল? তাদের দেখেছিলেন বা উপলব্ধি করেছিলেন? তাসফি অন্য দিকে মুখ ঘুরিয়ে স্বরে বলল, জানি না। তার মানে আপনি বলতে চাইছেন আপনাকে যারা আটকে রেখেছিল তাদের কাউকে আপনি দেখেননি, আর কারা এমনটা করতে পারে তাও জানেন না বা বলতে পারবেন না? তাই তো। কি অদ্ভুত ব্যাপার, সামান্য মুখ চেপে ধরায় আপনি জ্ঞান হারিয়ে ফেললেন। এইটুকু খরগোশের জানের সাহস নিয়ে চলাফেরা করেন, আবার নিজের সর্বেসর্বা বলে দাবি করেন। বাহ, ইন্টারেস্টিং। দেখুন আপনি কিন্তু এবারে বেশি বেশি করছেন। বিয়ের পরদিন থেকে তো দেখেই আসছি শুধু থামাথামির তো নাম গন্ধ ও নেই। না তো আর করছেন না দেখতে। মাই গুড লাক বাট ইউর সব ব্যাড লাক। তাসফি অবাক চোখে চেয়ে রইল, কিসের কথা বলছে লোকটা? আশ্চর্য। মিসেস নিস্তব্ধ, ইয়াসার। নিস্তব্ধকে থামিয়ে দিয়ে তাসফি এবারে শোয়া থেকে উঠে বসে বিরক্তির স্বরে বলল, এই আপনি কথায় নিজের নামের সঙ্গে আমার নামটা জুড়ে দেবেন না তো? শুনতে না জাস্ট অসহ্য লাগে, বিরক্তিকর। নিস্তব্ধ ভাবলেশহীন কণ্ঠে বলল, কিন্তু নাম তো অলরেডি জোড়াই আছে, এটাকে কাটছাট করার তো কোনো ওয়ে নেই মিসেস নিস্তব্ধ, ইয়াসার। তাসফি নিস্তব্ধ চোখে চোখ রেখে রাগী স্বরে বলল, কিন্তু মিস্টার নিস্তব্ধ, তা আর জোড়া থাকবে না, অলরেডি ক্লোজ করার ব্যবস্থা করা হয়েছে। সো প্লিজ এই মিসেস নিস্তব্ধ, ইয়াসার নামটা না আমার সামনে অন্তত উচ্চারণ করবেন না। আমার গলায় না কাটার মতো বাঁধে, বুঝলেন? লজ্জা লাগে আমার শুনতে। নিস্তব্ধ বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, মুহূর্তেই তাসফিকে নিজের দিকে ঘুরিয়ে বসালো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বাঁকা হেসে বলল, কিন্তু এই নামের গোটা ব্যক্তিটাকেই তো জ্ঞান হারানোর আগে ভালোবাসার কথা বলেছিলেন। তখন অসহ্য লাগেনি? তখন লজ্জা লাগেনি? এই গোটা নামের মানুষটাকেই যখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন তখন লজ্জা লাগেনি মিসেস নিস্তব্ধ, ইয়াসার? হুম। তাসফি ভ্রু কুঁচকে বলল, আমি কখনো এরকম কিছু বলিনি। বলেছেন? বলিনি। বলেছেন? বললাম তো বলিনি। তাই লজ্জা লাগার প্রশ্নও আসে না। ওকে, আপনি মানবেন না? ফাইন, মানতে হবে না, আমিই মানিয়ে নেব। সঙ্গে নিজের সবটুকু অধিকারও পুষিয়ে নেন। মাথায় রাখবেন, আজ হসপিটাল থেকে নড়বেন না। আমি এসে যেন আপনাকে আজ রাতে হসপিটালেই দেখতে পাই। এন্ড দ্যাটস মাই ওয়ার্নিং। তাসফি শুষ্ক ঢোক গিলল, কি ব্যাপার বলুন তো? মিসেস নিস্তব্ধ এত ঘামছে কেন? এনি প্রবলেম মিসেস? তাসফি মনে মনে বলল, প্রবলেম তো বিরাট প্রবলেম। সে আর যদি আপনাকে বলা যেত। সত্যি এমন কিছু বলে ফেলেনি তো সে? নিজের মনকে তার নিজেরই বিশ্বাস হয় না, আর কিসের অধিকার পুষিয়ে নেবে লোকটা? নিস্তব্ধ দরজা পর্যন্ত গিয়েও আবার ফিরে এলো, বাঁকা হাসল। মুহূর্তে মাঝে তাসফির কোমর আঁকড়ে ধরল, আঙুলের সাহায্যে কিছুটা চাপও প্রয়োগ করল উক্ত স্থানে। তাসফি কিছুটা আর্তনাদ করে উঠল। নিস্তব্ধ কিছুটা থেমে টেনে টেনে বলল, বাই দা ওয়ে ম্যাডাম, ইউর ফিগার ইজ সো হট, সফট এন্ড অ্যাট্রাকটিভ। আই লাইক ইট সো ব্যাডলি। তাসফি চোখ বড় বড় করে ফেলল। ছি,
নিস্তব্ধ তৎক্ষণাৎ তাসফির কানের লতিতে কামড় বসালো। হালকা ব্যথায় উফাফ শব্দ করে উঠল তাসফি। নিস্তব্ধ তাতে ফিসফিস করে বলল, ব্যাড সাউন্ড, বাট আই ডোন্ট রিয়েলি ডু এনিথিং। নিস্তব্ধ পুনরায় একই কাজের পুনরাবৃত্তি ঘটালো। তাসফির প্রচণ্ড মেজাজ খারাপ হলো। তাসফি অহংকারী পুরুষটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। এই লোকের অহংকারে এক টুকরো ভাটা পড়েনি এতদিনে। কিন্তু নিস্তব্ধ তার আগে তাকে ছেড়ে দিল। অতঃপর কৌতুক করে বলল, বলেছিলাম সবসময় আপনার এই একই টেকনিক কাজে লাগবে না। কাম অন অ্যাপ্লাই দ্য নিউ মেথড। তাসফিকে হতভম্ব করে রেখে নিস্তব্ধ তুস্থ কদমে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। পালাতে হবে তোকে তাসফি। আর এক মুহূর্তও এই সিংহের গুহায় থাকার ইচ্ছে নেই তার। তার অভদ্র ডাক্তার সাহেবের অসভ্য কথাবার্তার সঙ্গে নীরব হুমকিতে শিহরণের সঙ্গে তার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় কাটকাট হয়ে গেছে। পাশের টেবিলে থাকা পানি গ্লাস উঠিয়ে ঢকঢক করে পান করে এক নিমিষে পুরোটুকু সাবার করে দিল। বাসন্তী এলো তখন কেবিনের রুম ঠেলে। সকালেই সবাই ওসমান ভিলায় চলে গিয়েছিল। বাসন্তী ফ্রেশ হয়ে আবার আসলো। মেয়েটার শরীর দুর্বল, তাই তো আজ দিনটা হসপিটালেই কাটাতে। তাসফিকে এতটা অস্থির দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার তাসফি, এতটা ঘাবড়ে গিয়েছিস কেন? কোনো সমস্যা? তাসফি বাসন্তীকে টেনে নিজের কাছে বসিয়ে বলল, একটু সাহায্য করো না আমার মিষ্টি আপাই। কি সাহায্য? আর কলেজের পরিবেশ কখন ঠান্ডা হবে বলতো? তাসফি দ্রুততার সহিত বলল, জানি না। শুনো, আমি বের হব, বাড়িতে যাব। বাসন্তী অবাক স্বরে বলল, সে কি, তোর শরীর তো দুর্বল। স্যালাইন আরেকটা দেওয়া হবে। রাখো তো তোমার স্যালাইন। বাড়ি গিয়ে ভাত আর আপেল মালটা কমলা আনার খেয়ে নেব। সুস্থ হয়ে যাব। শুনো, আমি বের হব আড়ালে, বুঝেছ? তোমার দায়িত্ব শুধু তোমার ভাই যেন রাতের আগে টের না পায় আমি কেবিনে নেই। কিভাবে সামলাবে আমি জানি না। তাসফি উঠতে উঠতে বলল, আমি গেলাম, টাটা। বাসন্তী কিছু বলবে তারও ও সুযোগ পেল না। মেয়েটা এত দুরন্ত হলে কেমন করে? এখন তাকপি তার ভাইকে সামলাতে হবে। কেন যে বড় হতে গিয়েছিল, সব দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। উফাফ। ঘড়ির সবচেয়ে ছোট্ট ঘণ্টার কাঁটাটি নিজের গাম্ভীর্যতা বজায় রেখে পৌঁছিয়েছে সমান 12টার ঘরে। কিসের এত অহংকার তার? বারবার তো সেই একই জায়গায় থেকেই তার চারিপাশ প্রদক্ষিণ করে। উত্তরে বাতাসের দল তখন ফিসফিস করে সকলের কানে কানে বলে, তবুও তো কোনোভাবেই তোমরা তাকে আটকে রাখতে পারো না। সৃষ্টির সেরা জীব কত কিছুই তো আবিষ্কার করলে, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি নিয়ম ভঙ্গ করা কি এতই সোজা? সৃষ্টিকর্তা সব দেখেন, তোমার করা গোপন কর্মকাণ্ডও তিনি দেখেন। তাই ভেবো না খারাপ কাজ তুমি গোপনে করিলে আর বাছা তোমায় কেউ দেখিতে পেল না। উহু, উহা ভেবে মোটেও আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। ওইয়ে তোমার ওপরেও একজন বসে আছেন, সে তো সব দেখছে। তার থেকে তুমি লোকাবে কেমন করে? পাপ করলে তার ফল তো ভোগ করতেই হবে, হয় ইহকালে নয়তো একেবারে পরকালে। ফল তো ভোগ করতেই হবে। নশ্বর মাংসজাতি কারো ক্ষতি করার চিন্তা না করিয়া নিজের ক্রোধ হিংসা অহংকারকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করো। ক্রোধ হিংসা অহংকারের বশবর্তী হয়ে কাউকে বিপদে ফেলা মোটেও সোয়াবের কাজ হতে পারে না। ইহা একদমই নিকৃষ্ট হীনমন্যতার নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া। যারা বুদ্ধিমান তারা কখনো এমন কাজ করেন না, কারণ তারা জানেন ওপরে একজন তাকে দেখছে। অতএব গোপন করবে সে কার থেকে, তাই তা থেকে বিরত থাকাই কি উত্তম নয়? মানসার বাবা আরিফুল হক নিজের চেয়ার থেকে উঠে মেয়ের ডান গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন। সকলের কাছে তার মানসম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল, সঙ্গে তার কলেজেরও। তিলে তিলে সে আর তার বাকি শেয়ারার বন্ধুরা হসপিটালের সঙ্গে এই প্যাশন মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন আরও বহু বছর আগে। ভদ্রলোকের বয়স 80-র কোঠায়। আরও 50 বছর আগে এই কলেজ ও হসপিটাল তারা প্রতিষ্ঠা করেছে। স্ত্রীর সন্তান না হওয়ায় শেষ বয়সে এসে তার 45 বছরের স্ত্রী নিরুপমা ইচ্ছে পোষণ করলেন এবারে অন্তত একটা শিশু তাদের দত্তক নিতেই হবে। 20 বছর আগে একটা 1 মাসের বাচ্চা শিশুকে দত্তক নিলেন তারা। নিজের সন্তান হিসেবে লালন পালন করে এলেন যেই মেয়েটাকে, এমনকি সে আজও তার আসল বাবা মা সম্পর্কে অবগত নয়। এই দিন দেখার জন্য এই মেয়েকে লালন পালন করলেন এত যাবৎকাল তারা। এই দিন দেখার জন্য মেয়েকে নিজের মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন। মানুষজন ছিছি করছে, শেষে কিনা কলেজের ফাউন্ডারের মেয়ে এমন একটা কাজ করতে পারল। সারা কলেজের ছাত্রীদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। অপদার্থ। রাগে ক্ষিপ্ত হয়ে পুনরায় নিজের মেয়ের বাম গালে চড় বসালেন। মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল, রাস্কেল। ভদ্রলোকের বয়স হলে কি হবে, সে এখনো ভীষণ সামর্থ্যবান। গায়ের চামড়া একটুও কুচকায়নি। মানসা ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার বাবা তার গায়ে হাত তুলল, তাও এই ভরা মজলিসে। তাসফির উপর রাগ তার আরও চড়াও হলো। সব হয়েছে মেয়েটার জন্য।
মানসার ভেতরকার ভালোমানুষী সত্তা তাকে তিরস্কার করে বলে, কত বড় অপদার্থ তুমি, এখনো নিজের ভুল স্বীকার করছো না। নিজে অন্যায় করলে তবুও পুনরায় নির্দোষ মেয়েটাকে দোষী সাব্যস্ত করতে তৎপর তুমি। অসহ্য মেয়ে লোক। মানসা ভেতরের শয়তানি সত্তা গর্জে উঠে বলল। তাকে কান পড়া দিয়ে কোনো লাভ নেই। ওই মেয়েই সব নষ্টের মূল। সে কলেজে না এলে কিছু হতোই না। ভালো সত্তা তাকে ব্যঙ্গ করে হেসে থেমে গেল। সে যতই বোঝাক এরা ঠিক হবে না। একবার অপশক্তি এদের মাঝে ভর করলে তা ছোটানো বড় মুশকিল। এই তো ঘন্টা খানিক আগের ঘটনা। তাসফির কেবিন থেকে বেরিয়ে আসা আরাধ্য আর স্বর্ণিধিকে ইতস্তত বলল, তোরা এগিয়ে যা, আমার একটু কাজ আছে। ওদের কাজের কথা বলে আশা চুপি চুপি সুজনের কেবিনে ঢুকে পড়ল। সুজন হঠাৎ কেবিনে আশাকে নক করা ছাড়া ঢুকতে দেখে রাগী স্বরে বলল, ম্যানার্স শেখনি। অভদ্রের মতো আচরণ আমি মোটেও বরদাস্ত করব না। এখনই বের হয়ে যাও। আশা মুখ কাচুমাচু করে বলল, স্যার, আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ। তাসফিকে আটকে রাখার ব্যাপারে। সুজন ভ্রুকুচকে কৌতূহলী চিত্তে বলল, বলো। আশা বলল, নিস্তব্ধ স্যারকে বলতে সাহস পাচ্ছি না, তাই আপনাকেই বলছি। সুজন নিজ জায়গা থেকে আশার দিকে এক পা এগিয়ে একটু ঝুঁকে চোখ ছোট ছোট করে বলল, কেন, তুমি আমাকে ভয় পাও না? আশা জোরে জোরে মাথা নাড়াল। সুজন চোখ গরম করে তাকালো। বলে কি এই মেয়ে তাকে ভয় পায় না? কেন পায় না? সুজন অবাক কণ্ঠে শুধালো, কেন ভয় পাও না? আশা কাদো কাদো মুখ করে বলল, আপনাকে দেখে না আমার ঠিক ভয়টা আসে না। আমি কি করতে পারি বলুন? সুজন হতভম্ব হয়ে গেল আশার কথায়। তার মানে কি সবাই নিস্তব্ধকে ভয় পায় আর তাকে দেখে কেউ ভয় পায় না? তাই তো নিস্তব্ধ ক্লাসের সময় রুম তার মতোই নিস্তব্ধ থাকে। আর সুজনের ক্লাসে সবাই সুজন মাঝির মতো কীর্তন শুরু করে দেয়। আশ্চর্য আশ্চর্য। ভারী হতাশাজনক ব্যাপার স্যাপার। সুজন আশাকে ঝাড়ি মেরে বলল, কি বলবে বলো দ্রুত। বলে বিদায় হও তো মেয়ে। আশা জড়ো সড়ো হয়ে বলল, আমার মনে হয় স্যার আমাদের ক্লাসের ছাত্রী মানসা। আমাদের কলেজে ফাউন্ডার্সের মেয়ে। ওই যে ক্লাসে হাঙ্গামা করে। আপনি তাকে তবুও কিছু বলেন না? ওর এতে হাত থাকতে পারে। ও তাসফিকে পছন্দ করত না। এর মাঝে ওর সঙ্গে ঝামেলাও করেছিল। আর আমি তাসফির বাবা মারা যাওয়ার পরে একদিন ওদের তাসফির ক্ষতি করার জন্য কিসব কথা বলতে শুনেছিলাম। আপনি তবুও কিছু বলেন না? সুজন বেশ বুঝতে পারল মেয়েটা বড্ড ধূর্ত, তাকে ইচ্ছে করে তিতকারি করে বলেছে কথাটা। সুজন তবুও শান্ত রইল। কারণ আশার বলা কথাটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বলল, তুমি সবার সামনে বলতে পারবে এই কথা? কি যে বলেন না। অবশ্যই বলতে পারবো। আমার একমাত্র প্রাণের বান্ধবীকে কতটা কষ্ট দিল ওরা, আর আমি চুপ করে থাকবো কখনো না। সুজন চোখ ছোট ছোট করে বলল, বেশি কথা বলো তুমি। আশা বিড়বিড় করে বলল, তা আপনার থেকেই নেহাতি কম। বিড়বিড় করলেও দূরত্ব কম থাকায় সুজন তা স্পষ্ট শুনতে পেল। মৃদু ধমক দিল, স্যাট আপ স্টুপিড। আশা শয়তানি হেসে বলল, আমাকে ধমক দিয়ে লাভ নেই। সত্যটা আপনিও জানেন। ওই যে কথায় আছে না, যে করে তার গায়ে ফুসকা পড়ে। যাই হোক, বাদ দিন। আপনাকে একটা ফ্রিতে আইডিয়া দেই শুনুন। মানসার সঙ্গে ওর যে চেলা বেলা আছে না, ওদের পাকোড়াও করে কিছু কঠিন কথা বলুন। দেখবেন ঠিক গোড়গোড় করে সব উগরে দিয়েছে। সুজন মাথা ঝুলিয়ে বলল, থ্যাংক ইউ ফর ইউর শ আইডিয়া। গেট আউট। আশা মুখ বাঁকিয়ে বেরিয়ে এলো। এই জন্যই বলে লোকের সেধে গিয়ে ভালো করতে নেই। বের হওয়ার আগে বলল, আশা করি আমার বন্ধুর সঙ্গে অন্যায় করা লোকদের যথাযথ শাস্তি হবে। নিস্তব্ধ স্যারকে কথাটা বলে দেবেন। বাসন্তী নিস্তব্ধ চেম্বার এসে বসেছিল, যাতে তার ভাই তাসফিকে যেতে না দেখে। একফাকে সে শক্তকণ্ঠে বলল, এমন কাজকে করতে পারে কিছু জানতে পারলি ভাই? তাকে মোটেও ছেড়ে দিবি না। কঠোর শাস্তি হওয়া চাই। নিস্তব্ধ বাঁকা হাসল। মুহূর্তেই তার চোখ মুখ লাল হয়ে উঠল তাসফির কষ্টে হাঁসফাঁস করার দৃশ্য মনে পড়তেই। শক্ত কণ্ঠে বলল, তুই কি ভাবলি আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? এই নিস্তব্ধ ইয়াসারের জানে হাত দিয়েছে, সে এমনি এমনি কি করে ছেড়ে দিই? সুজন এলো তখন দ্রুততার সহিত। বাসন্তী বেরিয়ে গেল। এতক্ষণে তাসফি নিশ্চয়ই চলে গিয়েছে। সুজন আশার বলা কথাগুলো বলতেই নিস্তব্ধ উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছে আশার সন্দেহই ঠিক। এর আগেও মানসা মেয়েটাকে সে তাসফির সঙ্গে ঝামেলা করতে দেখেছে। নিস্তব্ধ কয়েক মিনিটের মাঝে মানসার চেলা বেলাকে পাকোড়াও করে ধরে আনলো নিজের চেম্বারে। কিছু থার্ড ডিগ্রি মূলক কথাবার্তা ওদের উপর অ্যাপ্লাই করতেই সব গোড়গোড় করে বলে দিল ওরা। নিস্তব্ধ রাগী চোখে ওদের দিকে তাকিয়ে বলল, তোমরা যদি কাজটা করে থাকো ভালোয় ভালোয় বলে দাও, নয়তো কঠোর শাস্তি পেতে হবে তোমাদের। তোমাদের মা বাবাকে ইনফর্ম করা হবে। কলেজ থেকে বিতাড়িত ও করা হতে পারে। তোমরা নিশ্চয়ই এমন কিছু চাইবে না।
ওরা সত্যি সত্যিই ভয় পেয়ে গড়গড় করে সবটা বলে দিল। মানসার কথাই ওরা দুদিন আগে সিসিটিভি বন্ধ করে তা নষ্ট করেছে, যাতে তাদের কেউ সন্দেহ না করে। আর তারাই তাসফিকে হাত পা বেঁধে রেখেছিল মর্গে। আর ফোনটা মানসা নিজে ফেলে এসেছিল শপিং মলের পাশে, যাতে কেউ সন্দেহ না করে। নিস্তব্ধ বলল, কথাগুলো মিটিংয়ে স্বীকার করতে পারবে তো? ওরা সবাই ভয়ে ভয়ে মাথা দোলালো। অতঃপর ওরা মিটিংয়ে সবটা স্বীকার করল। বর্তমানে নিস্তব্ধ গম্ভীর স্বরে ব্যঙ্গ করে শুধালো, তো কি শাস্তি ঠিক করলেন নিজের মেয়ের জন্য ফাউন্ডার সাহেব? তিনি নিস্তব্ধ কৌতুক বুঝেও চুপ করে রইলেন। নিস্তব্ধ কৌতুক করাই স্বাভাবিক। এই তো কয়েকদিন আগের কথা। মেয়ে তার আবদার করল ডাক্তার নিস্তব্ধ ইয়াসারকে তার ভারী পছন্দ, বিয়ে করলে সে তাকেই করবে। মেয়ে জেদ ধরে বসল। ভদ্রলোক মেয়েকে ভীষণ ভালোবাসেন। অতঃপর মেয়ের জেদের কাছে হার মেনে সে গেল নিস্তব্ধ চেম্বারে তার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু নিস্তব্ধ সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দিল। সঙ্গে বলে দিল তার মেয়ে সম্পর্কে অযাচিত কিছু কথা। আপনার মেয়ে 1 নম্বরের উদ্ধত বেয়াদব, মানুষকে সম্মান করতে জানে না, অহংকারী, ছোটদের সঙ্গে কারণে অকারণে মিসবিহেভ করে, পুরো ক্লাসে হাঙ্গামা বাঁধিয়ে রাখে। আপনার ক্ষমতা ব্যবহার করে সকলকে নিজের কর্তৃত্ব ফলাতে চাইছো, এমন একটা মেয়েকে তো বিয়ে করার প্রশ্নই আসে না। আরিফুল হক প্রতিবাদ করে বলল, তার মেয়ে এমনটা হতেই পারে না। কোথাও আপনি বিয়ে না করার স্বার্থে বানিয়ে বলছেন না তো ডক্টর? নিস্তব্ধ শান্ত অথচ তেজ নিয়ে বলল, মোস্ট ইম্পর্টেন্টলি আম অলরেডি ম্যারিড, সো দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। আর দ্বিতীয়ত আমার স্বভাব চরিত্র সম্পর্কে আপনার খুব ভালোই ধারণা আছে, না হলে আমায় নিজের কলেজে কর্মে নিয়োজিত করতেন না। নিস্তব্ধ বিয়ের কথা শুনে তিনিও এবারে কিছুটা বিচলিত হলেন। আর সেও জানে নিস্তব্ধ মিথ্যা কথা বলা, অসৎ পথ অবলম্বন করতে মোটেও পছন্দ করে না। অন্যমনস্ক হয়ে চেম্বার ছেড়ে বের হতে গেলে নিস্তব্ধ পিছু ডেকে বলল, আর একটি কথা, বিয়ের খবরটা কাউকে এখনই জানাবেন না, কারণ বশত আপনাকে অবগত করতে হলো, দ্যাটস ইট। আর নিজে মেয়ের দিকে খেয়াল রাখবেন, তাহলেই নিজের ভুলটা বুঝতে পারবেন। সন্তানকে কখনো অতিরিক্ত লায় দিতে নেই, তাহলে মানবজীবনে সত্যিই তারা বিগড়ে যায়, বিপথে চলে যায়। তাদের সব আবদার সব সময় শুনতে নেই। ভালো কি খারাপ কখনো কখনো নিজেদের বিচার করে দেখতে হয়, না হলে পরবর্তীতে সেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই যে আজ যেমন মেয়ের আবদারকে প্রশ্রয় দিয়ে আমার কাছে না এসে দুটো ধমক দিতেন তাকে, তবে আর পরবর্তীতে এমন আবদার করতে ভয় পেত। বেস্ট অফ লাক, আপনি আসতে পারেন। নিস্তব্ধ কথাগুলো সেদিন তার মনে ভীষণ করে দাগ কেটেছিল। সত্যিই কি তিনি ভুল করে ফেললেন? কাজের চাপে তিনি মেয়ের প্রতি নজর কিংবা সময় কোনোটাই দিতে পারেন না। আজ মনে হচ্ছে নিস্তব্ধর বলা প্রত্যেকটা কথা একদম পাই টু পাই সত্য। সত্যিই সে বাবা হিসাবে ব্যর্থ। তিনি ঘোষণা দিলেন, মানসাকে আজ থেকে পরবর্তী 1 সপ্তাহ যাবৎ কলেজের ক্লাসসহ সমস্ত শিডিউল থেকে বহিষ্কার করা হলো। ইচ্ছা পোষণ করা সত্ত্বেও সে কোনো কিছুতেই অংশ নিতে পারবে না। পরবর্তীতে সে যদি পুনরায় এমন কাজ করে তবে তাকে আরও কঠিন শাস্তির দেওয়া হবে। আরিফুল হক নিস্তব্ধ হাতে মাইক ধরিয়ে দিল। নিস্তব্ধ উঠে হাতে মাইক নিয়ে বাঁকা হাসল। এইটুকু ঠুনকো শাস্তিতে তো নিস্তব্ধ ইয়াসারের মোটেও রাতে ঘুম হবে না। তার বউকে কষ্ট দিল আর সে এত সহজে তাদের ছেড়ে দিবে কখনো না। রাতে ভালো ঘুম হওয়ার জন্য দরকার ওদের আরও কঠোর শাস্তি, যেটা সে এখন নিজে ঘোষণা করবে। নিস্তব্ধ চোয়াল শক্ত করে বলল, শাস্তিটা ভীষণ কম হয়ে গেল না স্যার? এতে তো ওরা ভিকটিমের কষ্টটা উপলব্ধি করতে পারবে না স্যার। এতটা নিকৃষ্ট একটা কাজ করলো আর নিজেরা সেটা বুঝবে না যে আদতেও তারা কতটা খারাপ করলো, সেটা কি করে হয় বলুন? আমি বলছি, যারা যারা কাজটার সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেককে আজ থেকে প্রতিদিন এক দিন করে ওই মর্গে সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত হাত পা বেঁধে রাখা হবে। ওদেরও উচিত কষ্টটা একটু উপভোগ করা। জীবনে সব কিছুরই অভিজ্ঞতা থাকা ভালো। কি বলেন স্যার? আরিফুল হক বললেন, বেশ, তবে তাই হোক। ওদের গার্জিয়ানদের তাদের ছেলে মেয়েদের করা কৃতকর্মের কথা জানিয়ে দেবেন। সকলের সঙ্গে মানসা এমন শাস্তির কথা শুনে আঁতকে উঠল। তার প্রাণ যায় যায় অবস্থা। আর যখন শুনল আজ রাতে মানসাকে রাখা হবে, সে জ্ঞান হারালো। ওই যে কথা আছে না, অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় তোমাকেও পড়তে হবে। তাই সাবধান। সকলের উদ্দেশ্যে নিস্তব্ধ আবারও উঠল বলল, এমনকি শুধু মানসা নয়, পরবর্তীতে যদি কেউ এমন নিকৃষ্ট কাজের পুনরাবৃত্তি ঘটায় তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এভরিওয়ান ইউজ ইউর অনেস্ট মাইন্ড সেট আপ। গট ইট। আজকের মতো সকলে বাড়িতে যান। এতক্ষণে কলেজের উত্তপ্ত প্রাঙ্গণ কিছুটা শান্ত হলো। কারো কারো মনে তাসফি আর নিস্তব্ধ পজেসিভ নিয়ে প্রশ্ন থেকেই গেল। কিছুক্ষণ পর তাসফি চলে যাওয়ার পর বাসন্তী শুয়ে আছে তাসফির কেবিনের বেডে। তাসফির সঙ্গেই কথা বলছিল সে ফোনে। তাকে যে মানসা আটকে রেখেছিল,
নিস্তব্ধ ও স্যারের বলা শাস্তির কথাগুলোই ফোনে বলছিল কেবলই সে। নিস্তব্ধ কেবনিতের দরজা ঠেলে অন্যমনস্ক হয়ে ঢুকতে ঢুকতে শুধালো, এখন কেমন বোধ করছেন মিসেস নিস্তব্ধ ইয়াসার? হঠাৎ নিস্তব্ধর আগমনের সঙ্গে উক্ত কথার প্রেক্ষিতে বাসন্তী উঠে চোখ বড় বড় করে চাইল ওর দিকে। সামনে তাকিয়ে নিস্তব্ধ তাসফি বদলে নিজের আপাকে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। তবুও নিজের লজ্জিত বদন ঢাকতে চেষ্টা করে ভ্রুকুচকে বলল, তুই একা কেন আপা? আমার বউ কোথায়? চলে গেছে তোর বউ। নিস্তব্ধ ভাবল হয়তো সকালের মতো এবারেও তার সঙ্গে রসিকতা করা হচ্ছে। কিন্তু বাসন্তী বলল, সত্যিই চলে গেছে। বাসন্তী ফোন কাটেনি। ফোনের ওপাশ থেকে তাসফি সব শুনতে পাচ্ছে। নিজের মনে নিস্তব্ধর হতভম্ব মুখখানা কল্পনা করে কুটকুটিয়ে হেসে উঠল। ঈষৎ অহংকারী পুরুষটার রাগী মুখটা সে যদি এখন দেখতে পেত। নিশ্চয়ই চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আপাকে কি সে লুকিয়ে একটু দেখাতে বলবে ভিডিও কলে? চারপাশে অন্ধকারে নিমজ্জিত। বাসন্তী বসে আছে নিজের রুমের বেকনিতে আকাশের দিকে মুখ করে। তার মস্তিষ্ক ভাবনায় বিভোর। সেখানে সবটুকু জায়গা দখল করে আছে মাহিন। এই তো আজ দুপুর পর হসপিটাল থেকে ফেরার পথে বাসায় ঢোকার আগে ঘটনা। বাসন্তী ওসমান ভিলার গেট দিয়ে ভেতরে ঢোকার আগ মুহূর্তে একজন মহিলা এসে তাকে থামিয়ে দিলে, এই শুনো, তুমি নিলয় ভাইয়ের মেয়ে বাসন্তী না? বাসন্তী মাথা নাড়ল। মহিলাকে চেনে। তাসফিকে দেখতে এসেছিল যারা বিয়ের পরদিন। এ তাদের মাঝেই একজন। মহিলাটি আফসোস করে বলল, আহারে, ফুটফুটে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। ইসস, এখন তোমাগো সংসার করার বয়স। বাসন্তী ভাবল মহিলাটা হয়তো তাকে সান্ত্বনা দিতে চাইছে। তাই তারও খারাপ লাগল। কিছু বলতে নিবে কিন্তু মহিলার পরবর্তী কথা শুনে বাসন্তী শক্ত চোখে তাকালো। মহিলাটি গোপন কথা বলার ভঙ্গিতে বলল, তা তুমি আরেকখানে প্রেম টেম করতা নাকি? ছেড়ে দিল তোমায়? নাকি শাশুড়ির সঙ্গে ঝগড়া করতা? ননদ ছিল নাকি তোমার? খারাপ কাজ করে ধরা খাইছিলা? যত যাই বলো, এমনি এমনি তো আর তোমায় ডিভোর্স দেবে না। নিশ্চয়ই কোনো অকাম কুকাম করছিলা। এই আশেপাশের মানুষের এক সমস্যা। শহর হোক বা গ্রাম, কিছু এমন নিচু মানসিকতার মানুষজন অহরহ খুঁজে পাওয়া যাবে। আর এর মাঝে নাক গলায় মধ্যবয়সী মহিলা মানুষ বেশি। মানুষকে সান্ত্বনা দেওয়ার নামে খোঁচা মেরে কটু কথা বলতে এরা ওস্তাদ। যেন এতেই তাদের সুখ। আর কাজ কারবার নেই তাদের। বাসন্তী কিছু বলার আগেই হঠাৎ তার পিছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, কাকিমা, আপনি ভুল বুঝেছেন। ডিভোর্সটা তারা বাসন্তীকে দেয়নি, বরং বাসন্তী তাদের ছেলের উপর থুথু ছিটিয়ে ডিভোর্সটা দিয়ে এসেছে, বুঝলেন? আর প্রেম করতো কিনা? প্রেম করুক, যা খুশি তাই করুক, তাতে আপনাদের কি? একজন যদি তার লাইফ নিয়ে হ্যাপি থাকে তাহলে আপনাদের সমস্যা কোথায় কাকিমা? আর অকাম কুকাম ও করেনি, ওর প্রাক্তন হাসবেন্ড করেছিল। আর আপনাকেই বা এত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছি কেন? কে আপনি বলুন তো? মানুষকে এভাবে রাস্তা উপর দাঁড় করিয়ে হ্যারাসমেন্ট করাই কিন্তু আপনার নামে মামলা দিতে পারি, জানেন? মহিলাটি মাহিনের পরপর এত কথায় একদম চুপসে গেল। পুনরায় কিছু বলবে? তুমি কে আমায় এত কথা বলার? আমি তো তোমায় কিছু বলিনি। মাহিন বলল, আমি কে সেটা আপনার না জানলেও চলবে। জানতো, নিজের কাজে যান। আজব সব পাবলিক। মহিলাটি মুখ গোমরা করে প্রস্থান করল। বাসন্তী মন প্রফুল্লতায় ভরে উঠল। তার চোখ ছলছল করল। মাহিন এভাবে সাপোর্ট করবে সে কখনো ভাবেনি। যদিও তার পরিবারের লোক তাকে যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু এই মুহূর্তে তো তারা কেউ ছিল না। তাছাড়া সে তাসফির মতো সবার মুখের সামনে নীতি কথা ও ছুড়ে দিতে পারে না। একটুতেই সে নরম হয়ে যায়। এখান দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখে বাইক থামালাম। যান, ভেতরে যান। আর একটা কথা মনে রাখবেন, এইসব মানুষদের বেশি পাত্তা দেবেন না। এরা নরম দেখলেই গরম হয়ে বসে। নিজেকে আরো স্ট্রং করুন বাসন্তী সুন্দরী। মাহিনের কথায় বাসন্তীর ভাবনাচ্যুত হল। কেন জানি এই মুহূর্তে তার মাহিনের সামনে দাঁড়িয়ে থাকলেও লজ্জা পাচ্ছে। মাহিন ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, আপনার গালটা এমন হঠাৎ করে লাল হচ্ছে কেন বলুন তো? বাসন্তী থতমত খেয়ে গালে হাত দিয়ে বলল, কোথায়? মাহিন হাসতে হাসতে বাইকে উঠে বলল, নেই, হাপিস হয়ে গেছে। মাহিন বাইক স্টার্ট দিলে বাসন্তী ব্যস্ত হয়ে বলল, ভেতরে আসতে? এক কাপ চা খেয়ে যাও। মাহিন বাসন্তী চেখের দিকে তাকিয়ে বলল, অন্য কোনো দিন, যেদিন আপনার হৃদয় আমাকে ডাকবে। বলেই মাহিন চলে গেল তাকে অবাক করে রেখে। বাসন্তী আকাশ পানে চেয়ে বিড়বিড় করল, তবে কি আমার ভাবনাই ঠিক? মাহিনের প্রতি তার হৃদয় কোঠায় কিছু সুপ্ত অনুভূতি বাসা বেঁধেছে। সে তার চেয়ে বড়। এই অনুভূতি কি আদতেও ঠিক? পুনরায় মন ভাঙার ব্যথায় কাটরাতে হবে না তো তাকে? তাছাড়া মাহিন ও তো তাকে ক্লিয়ার করে কিছু বলেনি। সেই বেশি ভাবছে না তো আবার? রাত তখন 12টার কাছাকাছি। মর্গে মানসার আত্মা কেঁপে উঠছে। মৃত জিনিস সে সব থেকে বেশি ভয় পায়।
সন্ধ্যার পরে তাকে মর্গে রেখে যাওয়ার পরে সে একবার জ্ঞান হারিয়েছে। পুনরায় একাই ফিরেছ ঘণ্টা খানিক পরে। মানসা স্পষ্ট দেখতে পাচ্ছে মরা মানুষের মাথাগুলো। তার গা গুলিয়ে আসছে। কই তাসফিকে রেখে যাওয়ার সময় তো লাশগুলোর মুখ ঢাকা ছিল। তবে আজ কেন খোলা? মানসা সঙ্গে সঙ্গে বমি করে দিল। এই নিয়ে 3বার বমি করল সে। তার নিজের বমির গন্ধে তার দম আটকে আসছে। নাড়ি ভুড়ি সব বেরিয়ে আশোতপ চাচ্ছে। সে এখান থেকে নড়তেও পারছে না। তার শরীর ছেড়ে দিয়েছে দুর্বলতায়। মনে হচ্ছে লাশগুলো তাকে হত্যা করতে এগিয়ে আসছে। কি বিভীষিকাময় রাত। সূর্যের উত্তপ্ত হাওয়ায় আচ্ছন্ন বাতাবরণ। আকাশে মেঘ নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আজ ক্ষীণ। ঘড়ির কাঁটায় সকাল 9টার কাছাকাছি। তাসফি রেডি হচ্ছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনের মতো ছিমছাম বেশভূষা আজ তার নয়। আয়নার সামনে দাঁড়িয়ে তাসফি খুব ভালো করে হিজাব বাঁধল। অতঃপর যে কোনো দিন শ্বাস নিতে কষ্ট হওয়ার ভয় মাস্ক পরিধান করে নি, সে আজ টাইট করে মুখে কালো রঙের মাস্কখানা পরিধান করে নিল। তার উজ্জ্বল ফোলাফোলা বুদ্ধিদীপ্ত মুখশ্রী ঢাকা পড়ল মুখের আড়ালে। নিজেকে ঘুরিয়ে ঘাড়িয়ে আয়নায় ভালো করে দেখল। তাকে কি চেনা যাচ্ছে? একদম যাচ্ছে না। নিশ্চয়ই নিস্তব্ধ, ও তাকে চিনতে পারবে না। তাসফি এই বেশভূষা পরিবর্তনের কারণই তো হচ্ছে ওই অহংকারী পুরুষটা। এতদিন তাকে দুশ্ছাই তাড়িয়ে দিয়েছে। অথচ সে ডিভোর্সের কথা বলতেই বেঁকে বসল। ওই লোকের সমস্যাটা কোথায়? তার উপর তার দৃঢ় বিশ্বাস পরশু অজ্ঞান হওয়ার আগে নিশ্চয়ই কিছু বলেছে সে লোকটাকে, যার জন্য লোকটা আরো লাই পেয়েছে। ইচ্ছে করছে নিজের গালে নিজে ঠাস করে মারতে। কেন মনে পড়ছে না তার? সে নাকি আবার ওই অহংকারী পুরুষটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। ছি ছি, যাকে ডিভোর্স দিতে চাস তার সঙ্গেই এরকম করতে তোর লজ্জা লাগলো না? তার উপর আবার তাসফির মনে নতুন করে প্রশ্নের দানা বেঁধে দিয়ে গেল কাল। তাসফি নাকি তাকে সবসময় সব দেখিয়ে বেড়ায়। কবে? কখন? আশ্চর্য। কাল কথার অবাধ্য হওয়ায় সে নিশ্চিত তাকে হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে নিস্তব্ধ। সে কারো কাঁচা আহার হতে মোটেও রাজি নয়। তাসফিকে এমন গাঁট সাট হয়ে বের হতে দেখে কমলা বেগম মুখ লটকিয়ে বলতে লাগল, দেখ নবাবের গিন্নি নবাবের সঙ্গে লুকোচুরি খেলতব ধেই ধেই যাচ্ছে। তোমার নবাব তোমায় কতদিন লায় দেয় দেখবো আমি। যাও না যাও। তাসফি তার কথা পাত্তা না দিয়ে কলেজে এসে হাজির হলো। তাসফির এমন অদ্ভুত বেশভূষা আশা স্বর্নিধি আর আরাধ্য গোল গোল চোখে দেখতে লাগল। তাসফিকে কেউ কালকের ঘটনা নিয়ে জিজ্ঞেস করছে না, কারণ কেউ জানেই না মেয়েটা তাসফি ছিল। তাসফিকে যাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না হতে হয় তাই এই ব্যবস্থা। আরাধ্য তাসফিকে অবলোকন করে বলল, কি ব্যাপার বলতো? এমন করে মুখে টেপ মেরে এসেছিস কেন? হাসবেন্ডের স্পেশাল আদর পেয়ে মুখে দাগ করেছিস নাকি? তাই এই নতুন সুরক্ষা সিস্টেম নাকি? তাসফির হঠাৎই মনে পড়ল সেদিন বৃষ্টির রাতে নিস্তব্ধর কাছে আসা স্পর্শ গভীর নয়, তবুও আজও ভাবলে তার গা শিরশির করে উঠে। অহংকারী লোকটার সামান্য ছোঁয়াও তার কাছে তীব্র। তাসফি চোখ গরম করে আরাধ্যর দিকে তাকালো। আরাধ্য মুখে আঙুল দিয়ে চুপ করার ভান ধরল। স্বর্নিধি বলল, সে তোরা যাই বলিস মানসা মেয়েটা একটি বেশিই বার বেড়েছিল। কালকে খুব ভালো করে জব্দ হয়েছে। কাল অর্ধেক রাত কেমন করে মর্গে কাটিয়েছে। আমার জানতে খুব ইচ্ছে করছে। ঈশস নিজের চোখে যদি বেয়াদবটার তখনকার করুণ আতঙ্কগ্রস্ত মুখটা দেখতে পেতাম বেশ হতো। আরাধ্য বলল, আমি হলে তো ওর খাটো চুলগুলো কুটকুট করে কেটে ন্যাড়া করে দিতাম। নিজের চেহারা নিয়ে ভারী অহংকার তার। দেখতাম তখন সৌন্দর্যের বড়াই কোথায় যেত। আরাধ্য এমন কথায় ওরা ওর দিকে চোখ ছোট ছোট করে চাইল। আরাধ্য থতমত খেয়ে বলল, কি ব্যাপার তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এমনিই ভাবছিলাম ডাল মে কুচ কালা হতা হে ক্যা। আরও কিছু টুকটাক কথা বার্তা চালালো তারা। ক্লাসের সময় হয়ে যাওয়ায় আরাধ্য আর স্বর্নিধি ক্লাসে ঢুকে গেল। তাসফি ঢুকতে নিলে আশা তার হাত টেনে ধরল। তাসফি ভ্রু কুচকে চাইল। আশা ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার বলতো তোর? কি ব্যাপার? নিস্তব্ধ স্যার কি তোর কোন আত্মীয় হয়? তাসফি শুষ্ক ঢোক গিলে বলল, কেন হঠাৎ এমন প্রশ্ন? ভাবছি, আত্মীয় না হলে তোকে সে পাগলের মতো কেন খুঁজবে হারিয়ে যাওয়ার পরে? আবার মানুষকে তোকে না পেলে বলবে। বলুন চাচা, এই মেয়েটাকে দেখেছেন কি না? আমার জীবনমরণের প্রশ্ন। কাহিনী কি সত্যি করে বলো তো মামা। হুম। আশা কথা শুনে তাসফি কিছুটা চমকে উঠল। অদ্ভুত চোখে তাকিয়ে বলল, তুই এই কথা কোথা থেকে শুনেছিস? পাখির বাসা। কই থেকে শুনবো? আবার দারোয়ান চাচাই তো বলেছে। সবাই জানে এ কথা, শুধু তোকেই চেনে না। এবার বল কাহিনী কি? তাসফি তারা দেখিয়ে বলল, দূর কি কাহিনী থাকবে? তুইও না। ফালতু কথা বন্ধ করে ক্লাসে আয়। আর সে কাকে কি বলল তাতে তো আমার কিছু আসে যায় না, তাই না? সো এসব প্রশ্ন আমায় আর মোটেও করবি না। পাখির বাসা। আশা বুদ্ধিদীপ্ত চোখে তাসফিকে পরখ করল। কিছু একটার গন্ধ তো সে পাচ্ছেই।
আশা ক্লাসে এসে আরাধ্য আর স্বর্ণিধিকে চোখের ইশারা দিল। স্বর্ণিধি তাসফিকে হাত দিয়ে খোঁচা মেরে বলল, কিরে তোর বরকে দিয়ে ট্রিট দেওয়ার কথা ছিল, আজ না হয় কাল কিন্তু চাই। তাসফি আমতা আমতা করে বলল, সে দেখা যাবে, ট্রিট না হয় আমি দিয়ে দেব, তার সময় হবে না বুঝলি। কি এমন কাজ করে তোর বর যে সামান্য সালিদের ট্রিট দিতে আসতে পারবে না, ছবি তুলতে পারবে না? হুহো। তাসফির উত্তর দেওয়া আগেই নিস্তব্ধ ক্লাসে ঢুকল। ক্লাসে ঢুকে সবার প্রথমে সে তার বউকে খুঁজতে এদিক ওদিক চোখ বুলালো, কিন্তু তার হদিশ পেল না। কিন্তু তার জানা মতে তো আজ তাসফি এসেছে, তবে কোথায়? নিস্তব্ধ যেন তাকে দেখতে না পায় তাসফি আরো জড়সড় হয়ে আশার দিকে চেপে বসল। আশা তাতে বড্ড বিরক্ত হল। মেয়েটার কানকারখানা তার বুঝে আসছে না। পরপর 2 ক্লাস শেষে নিস্তব্ধ আশাকে করিডোরে দেখতে পয় বলল, তোমার বান্ধবী আজ আসেনি? কার কথা বলছেন স্যার? তাসফি? হ্যাঁ ওই। আশা দূরে দাঁড়িয়ে তাকা তাসফিকে দেখিয়ে বলল, এসেছে তো স্যার, ওই যে দেখুন। নিস্তব্ধ অদ্ভুত চোখে তাকে দেখে বলল, কালো হিজাব পরা? আশা মাথা দুলালো। নিস্তব্ধ অবাক চোখে চেয়ে রইল। তাসফির কোনো কার্যকলাপ সে বুঝতে পারছে না। দিন দিন মেয়েটা বড্ড অবাধ্য হচ্ছে। কিন্তু বউ এমন অবাধ্য হলে তো ভারী ঝামেলার। সময়গুলো বড় স্বার্থপর, সঙ্গে তীব্র স্বার্থপর নিস্তব্ধর অর্ধাঙ্গিনী। এরপর দীর্ঘ 2টি দিন তাসফির দেখা পায়নি সে। দেখেছে, তবে সেই দেখাকে দেখা বলে মোটেও আখ্যায়িত করা যায় না। সর্বক্ষণ মুখে মাস্ক, মাথায় হিজাব। নিস্তব্ধ ক্লাসে ঢুকলে সে নিজের মাথা গোজে বেঞ্চের ভাঁজে। সে সিঁড়ি দিয়ে উঠল, তাসফি উল্টো দিকে হাঁটা দেয়। নিস্তব্ধ মেজাজ বেজায় ক্ষিপ্ত হয়ে আছে। নিস্তব্ধ যদি বোকা মেয়েটাকে এই মুহূর্তে সামনে পেত তবে নিশ্চিত তাকে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মাঝে ছুঁড়ে ফেলত। তার সঙ্গে লুকোচুরি খেলা সে হাড়ে হাড়ে বোঝাবে। নিস্তব্ধ কেবিনে নখ হতেই তার ভাবনাচ্যুত হল। দরজা ঠেলে আশা ভেতরে ঢুকল। আশা ভয়ে ভয়ে বলল, আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ বসো। আশা দুরুদুরু বুকে সামনের চেয়ারে বসল। সে আবার কোনো অন্যায় করেনি তো অজান্তে? নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, তোমায় একটু সাহায্য করে দিতে হবে। কি পারবে না? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি স্যার? নিস্তব্ধ আশাকে সবটা বুঝিয়ে বলল। আশা সবটা মনোযোগ দিয়ে শুনল। নিস্তব্ধ বলল, কি পারবে না? আশা শয়তানি হেসে বলল, পারবো, বাট এতে আমরা কি পাবো স্যার? নিস্তব্ধ রহস্যময়ভাবে বাঁকা হেসে বলল, তোমরা কি পাবে? স্পেশাল সারপ্রাইজ। সঙ্গে দ্রুত খালামনি ডাকটাও শুনতে পারো। আশা হতভম্ব চোখে চেয়ে রইল। নিস্তব্ধ ঘুরিয়ে পেঁচিয়ে কথার কিছুই বোধগম্য হল না তার। তাসফির সঙ্গে খালামনি ডাক শোনার কানেকশনটা কোথায়? আশ্চর্য। আশা বাড়ি ফিরে নিস্তব্ধ কথা মতো কাজ করল। তাসফিকে কল দিল। ফোন রিসিভ হতেই সে উৎফুল্লতার ভান করে বলল, এই তাসফি, তোকে যেই নিস্তব্ধ স্যারের নোটটা দিয়েছিলাম নিয়ে আসিস তো। আগামী 2 দিন স্যার কোথায় যাবে? কলেজে থাকবে না, পড়াগুলো করে নিতে পারবো। এত প্যারা ভালো লাগে না আর। তুই কাল আসবি তো? প্রথম 2টো ক্লাস কিন্তু নেই। নিস্তব্ধ আসবে না শুনে তাসফির মনে ময়ূর ডানা মেলে নাচছে। কাল সে মাস্ক ছাড়াই কলেজে যেতে পারবে, ভেবেই কি আনন্দ যে হচ্ছে না। তাসফি প্রফুল্লচিত্তে বলল, অবশ্যই অবশ্যই যাব। পরদিন সুজন, মাহিন, সৃজন, আয়ানা আর আরশি বসে আছে একটা ক্যাফেতে। একজন আরেকজনকে খোঁচাচ্ছে। মাহিন বলল, এখনো আসেনি? এই আরশি, তুই একটু আগে ভাগে সব কথা প্র্যাকটিস করে নে না। আরশি অবাক হয়ে বলল, আমি প্র্যাকটিস করব মানে? কথাগুলো কি আমি বলবো নাকি? বলবে তো আয়ানা। আয়ানা আশ্চর্য কণ্ঠে বলল, আমি কখন বললাম বলবো? সুজন সব কটাকে ঝাড়ি মেরে বলল, কি যুদ্ধ লাগিয়ে দিয়েছিস তোরা? একটা পিচ্ছি মেয়েকে সামান্য কটা কথা বলবি তাই তোরা এত ঘড়ি মসি করছিস? আয়ানা দাঁত কেলিয়ে বলল, তবে তুই বলিস সব কেমন? সুজন মুখ কাচুমাচু করে ফেলল। আরশি কিছু বলতে যাবে তার আগেই সৃজন তাকে থামিয়ে বলল, ওকে ওকে থামো গাইস, কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। সুজন ঠাস করে সৃজনের গালে কিস করে দিয়ে বলল, এই জন্যই তো তোকে এত বুদ্ধিমান বলি, কেমন আমাদের সব প্রবলেম সলভ করে দিস। সৃজন নাক ছিটকে বলল, ছি, মেয়েদের মতো এমন গায়ে পড়া স্বভাবের হয়েছিস কেন তুই? আমার বউয়ের চুমু খাওয়ার জায়গায় তুই কেন চুমু কেলি? বেয়াক্কল। সুজন দাঁত কেলিয়ে হাসল। ওদের কথার মাঝে রুক্ত রমণী ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢুকল। রমণীকে ভেতরে আসতে দেখে ওরা সবাই আটসাট হয়ে বসল। রমণী এসে বসল তাদের পাশে, তার জন্য বরাদ্দ রাখা চেয়ারে। সৃজন হাসি মুখে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো তাসফি? তাসফি মুচকি হেসে বলল, একদম না। আপনারা সবাই কেমন আছেন বলুন? আরশি বলল, ভালো নেই গো। তুমি ভালো আর থাকতে দিলে কই? তাসফি ইতস্তত করে বলল, কেন আপু, আমি আবার কি করলাম?
আমার তো এমন কিছু করেছি বলে মনে পড়ছে না। সৃজন বলল, ওদের কথায় কান দিও না, তুমি শান্ত হয়ে বসো। তোমায় কিছু কথা বলি। সরাসরি বলছি। এই কারণেই তোমায় জরুরি তলব করা। সৃজন তাসফির সামনে প্যাকেটে মোড়ানো কিছু কাগজের টুকরো রাখল। তাসফি অবাক হয়ে জানতে চাইল, এগুলো কি ভাইয়া? সৃজন ঠান্ডা স্বরে বলল, ডিভোর্স পেপার। তাসফি হতভম্ব হয়ে তার দিকে চেয়ে রইল। ডিভোর্স পেপার টুকরো টুকরো কেন? সৃজন তাসফির চোখের ভাষা ঠাহর করতে পেরে শান্ত স্বরে বলল, নিস্তব্ধ পেপারে সই করেনি। এই যে টুকরো টুকরো করে ছিঁড়ে আমাদের নিকট সে খুব আনন্দের সহিত প্রদান করে দিয়েছে। আর বলেছে, তোদের ভাবি আমার সঙ্গে বর্তমানে একটুখানি লুকোচুরি খেলছে। তোদের সাথে খেলবে না জানি, তাই তোরাই এই টুকরোগুলো একটু কষ্ট পৌঁছে দিস তার নিকট। আর জানিয়ে দিস, এই নিস্তব্ধ ইয়াসার না চাইলে কিছুই সম্ভব নয় ওইটুখানি মেয়ের দ্বারা কিছু করা। আর লুকোচুরি সে কতদিন খেলতে পারে আমিও দেখছি। কিছু বুঝলে তাসফি? তাসফি শুষ্ক ঢোক গিলল। সৃজন আবারও বলল, দেখ তাসফি, নিস্তব্ধ তোমায় কোনোদিন ডিভোর্স দিবে না। আর সে না দিলে তোমার কিছু করার নেই। তার প্রতি যে তোমার সামান্যতম হলেও দুর্বলতা আছে তা আমরা কিন্তু বুঝতে পারছি। আর নিস্তব্ধ সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাসফি সৃজনকে থামিয়ে বলল, আপনাদের বিশ্বাস হয় আপনার ওই অহংকারী বন্ধু আমার প্রেমে পড়বে? মাহিন বলে উঠল, অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার এখানে কিছু নেই। তোমার মিসিং হওয়ার খবর শুনে ও কতটা ডেসপারেট হয়ে গিয়েছিল তা আমি আর সুজন সামনে থেকে অবলোকন করেছি। সারাক খান কেমন হাঁসফাঁস করেছে আমরা দেখেছি। কারো প্রতি এমনি এমনি কখনো প্রজেসিভনেস তৈরি হয় না তাসফি। তাসফি শক্ত কণ্ঠে বলল, কিন্তু ভাইয়া তাতেই তো সে আমার প্রেমে পড়েছে এটা প্রমাণ হয় না। আপনাদের বন্ধু তো আমায় বলেনি সে আমাকে পছন্দ করে বা ভালোবাসে। এমনকি আমার বাবার মাটির পর সে এক সেকেন্ড আমার কাছে এসেও বসেনি। তো আমি কি করে তার প্রেম ভালোবাসা অনুভব করতে পারবো বলতে পারেন? সৃজন বলল, দেখ তাসফি, আমি তোমার কথা বুঝতে পারছি। কিন্তু নিস্তব্ধ একটু অন্যরকম। ওর ভালোবাসা প্রকাশের ধরন ও অন্য রকম। এই যে আমাদেরই দেখ না, আজ পর্যন্ত আমাদের সামনে ও কখনো নিজের বন্ধুত্ব জাহির করেনি। আমরা যেমন হাসি মজা করি ও নর্মাল মাঝে মাঝে দু একটা কথা বলে। ও কিন্তু আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা কখনো প্রকাশ করতে রাজি নয় সে। সৃজন থেমে আবারও বলল, তুমি যত যাই বলো না কেন বোন, আমরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেছি বিয়ের পর নিস্তব্ধর অপরিবর্তন। আগে কখনো আমাদের আড্ডায় ও হাসি মজা করত না, কিন্তু এখন ও তা অহরহ করে। একদম ভিন্ন একজন মানুষকে চিনেছি আমরা। সবার সঙ্গে তাল মিলিয়ে হাসি ঠাট্টা করে। তোমার কি মনে হয় এগুলো এমনি এমনি? আচ্ছা, তুমি কি তার মাঝে কোনো পরিবর্তন দেখনি? তাসফি মনে মনে বলে, দেখেছি তো। আপনাদের বন্ধু দিন দিন অসভ্য হয়ে উঠছে। সুযোগ পেলেই সে আমার নরম কোমরখানা আঁকড়ে ধরতে চেষ্টা করে। অসভ্য লোক। আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা বর্তমানে আমায় সে শোনাচ্ছে। দিন দিন সে বড্ড লাগামহীন হয়ে যাচ্ছে। কিন্তু সেগুলো আপনাদের কি করে বলি বলুন তো? আপনাদের বন্ধুর কীর্তিকলাপ তো বলার যোগ্য নয়। তাসফি নির্লিপ্ততা কণ্ঠে শুধালো, আচ্ছা ধরুন মেনে নিলাম সে আমায় ভালোবাসে বা আমার প্রেমে পড়েছে। কিন্তু সে আমায় মুখে এর কোনোটাই বলেনি। আমি কি সেধে সেধে যাব যে আমি আপনাকে ডিভোর্স দেব না? আমায় আপনার বাড়ি নিয়ে চলুন। আমি মোটেও এতটা বেহা হয়ে যাইনি যে সে আমায় একবারও কিছু বলবে না। এমনকি নিজের মুখে আমায় বলতে পারল না তোমায় ডিভোর্স দেব না, আমার সঙ্গে থাকবে সারা জীবন। কই কখনো তো এমন কথা বলেনি আমায়। সে নিজে থেকে আমায় কখনো বলবে না। আর আমি তার চালচলন দেখে ভাববো আমায় ভালোবাসে আর আমি জেনে বুঝে পুনরায় অপমান হতে যাব? তা তো কখনো এই তাসফি পুনরাবৃত্তি করবে না ভাইয়া। তাসফি আবারও বলল, আপনারা যত যাই বলুন না কেন, ওই অহংকারী লোকের অহংকার না ভাঙ্গা পর্যন্ত তাসফি তার নিকট ধরা দিচ্ছে না। ভালো যখন বাসে সাহস করে সামনে এসে বলুক না। আপনার বন্ধুকে তো কেউ আর নিষেধ তো করছে না। আয়ানা বলল, প্রকাশ করলে তুমি মেনে নিবে তো বোন? ভেবে বলছো তো? তাসফি মিষ্টি হেসে বলল, আগে সে প্রকাশ করুক, তারপর না হয় ভাবা যাবে। অভিমানের শুরু কি এত সহজে শেষ হয় বলুন? সৃজন বলল, তার মানে তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছু পা হবে না তাই তো? তাসফি টুকরো টুকরো করে ছেঁড়া কাগজগুলোয় হাত বুলালো। অতঃপর মুচকি ফিসফিস করে কিছু বলল। ওরা তাসফির কথা শুনে চোখ বড় বড় করে চাইল। আরশি হতভম্ব স্বরে বলল, বলো কি গো বোন, তুমি তো হহুত শেয়ানা। তাসফি লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, যাহ কি যে বলেন না আপু। তাসফি তার তুস্থ কদমে বেরিয়ে গেল। সুজন আহাজারি করে বলল, ভাই তোরা আমারে কেউ হসপিটালে দিয়ে আয়। আমার মাথা ঘুরছে। যেমন বন্ধু তার তেমন বউ, কেউ কারো থেকে কম নয়।
একজন সিংহ হলে আরেকজন তাকে পোষ মানানো শাবক। নিস্তব্ধকে এই কথা জীবনেও কেউ পাঁচকান। তাহলে ভালোবাসা স্বীকার করা তো দূর, আরও বেঁকে বসবে শালা। ওরা পাঁচজন নিস্তব্ধ তাসফির প্রতি দুর্বলতা দেখে ভেবেছিল তাসফিকে বোঝাবে, যেন তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে, এখনো সময় আছে। কিন্তু এই মেয়ে তো দেখা যাচ্ছে এখন অন্য সুর গাইছে। তাসফি ক্যাফে থেকে বের হয়ে এখন সোজা কলেজে যাবে। এই তো কাল সন্ধ্যায় আয়ানা আপু ফোন দিয়ে বলল তাদের সঙ্গে দেখা করতে আর্জেন্ট কিছু কথা আছে। প্রথম যেহেতু আজ ক্লাস ছিল না, তাই সে ভেবেছিল একদম তাদের সঙ্গে দেখা করে সোজা কলেজে যাবে। বাতাসের বেগ প্রবল। নিস্তব্ধ কফি হাতে দাঁড়িয়ে আছে তার চেম্বারের জানালার নিকট। অদ্ভুত ছন্দ তুলে বিগলিত চিত্তে সে চুমুক বসাচ্ছে কফির কাপে। পুরুষটির চিত্ত তো আনন্দিত হবেই। ওই যে আজ তার বউয়ের নাদুস নুদুস মুখখানা সে অবলোকন করতে পারছে স্পষ্টভাবে। নিস্তব্ধ তিনতলার নিজের চেম্বার থেকে দাঁড়িয়ে তাসফিকে মাস্ক ব্যতীত উৎফুল্ল চিত্তে ঘোরাঘুরি করতে দেখে বাঁকা হাসল। তার টোপখানা তার বোকা বউ খুব সুন্দরভাবে ভক্ষণ করে নিয়েছে। আরাধ্য তাসফিকে আগের লুকে দেখে প্রশংসা করে বলল, বাহ, এই তো আমাদের তাসফি আগের লুকে ফিরে এসেছে। ঝাক্কাস লাগছে তোকে মানা। চুপ থাক। সন্ধ্যার আগ মুহূর্ত। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে তাসফিকে আসা জোরজবরদস্তি শুরু করল আজ তার সঙ্গে তার বাসায় যাওয়ার জন্য, এবং এখনই ফোন করে তার চাচিকে সেই কথা জানিয়ে দিতে। তাসফি বুঝতে পারছে না আশা কেন এত জোরাজুরি করছে আজ হঠাৎ করে। তাসফি মানানোর ভঙ্গিতে বলল, এমন করিস না পাখির বাসা, আজ থাক, অন্য কোনো দিন। কিন্তু আশা তার কথা কানেই তুলল না। না শোনার ভঙ্গিতে রইল একদম। শেষেমেশ উপায় না পেয়ে তাসফির ওর কথাই চাচিকে জানিয়ে দিল সে আজ রাত তার বান্ধবীর বাসায় থাকবে চিন্তা না করতে। অথচ দুজন মানুষের চতুরতার সঙ্গে করা ষড়যন্ত্র তাসফি ঘুণাক্ষরেও বুঝতে পারল না। একজন কর্তা, অন্যজন তার কর্মী। আশা আরাধ্য আর স্বর্ণিধিকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অতঃপর তাসফিকে বলল, দোস্ত চোখ বন্ধ কর, তোর জন্য বিশাল সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আরে আছে ভাই, তুই চোখটা বন্ধ করো না, একদম চোখ খুলবি না বলে দিচ্ছি আমি না বলা পর্যন্ত। তাসফি কৌতূহল চিত্তে চোখ বন্ধ করল। আশা তাকে হাঁটিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে এলো। বলল, খবরদার আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবি না। এই কথা বলেই সে আস্তে আস্তে করে কেটে পড়লে সেখান থেকে। তাসফি কটমট করে বলল, আশা, কোথায় গেলি পাখির বাসা? চোখ কি খুলব? চারপাশে ধীরে ধীরে অন্ধকার তার অস্তিত্বের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আশার সম্পূর্ণ অবয়ব মূর্ছা যেতেই তাসফির সন্নিকটে ধীরালয়ে এগিয়ে আসলো এক সুদর্শন পুরুষের অবয়ব। সে তাসফির কানের সঙ্গে সংঠোঁট জোড়া স্পর্শ করে ফিসফিস করে বলল, ইয়াহ, অফকোর্স। হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠস্বরের সঙ্গে তাসফি নিজের কোমরে পুরুষালী স্পর্শ পেতেই ঝট করে চোখ মেলে চেয়ে ছিটকে দূরে সরে গেল। আবছা আলোতে সে নিস্তব্ধ মুখখানা স্পষ্ট অবলোকন করতে পারল। তাসফি হতবুদ্ধি হয়ে আমতা আমতা করে বলল, আপনি কিভাবে? আপনি তো দুদিনের জন্য কোথাও যাবেন বলেছিলেন। নিস্তব্ধ তাসফির দিকে এক পা করে আগাতে আগাতে রহস্যময় হেসে বলল, কখন? কবে? নিস্তব্ধকে আগাতে দেখে তাসফি আতঙ্কে পেছাতে লাগল। আশা বা গেল কোথায়? এই লোকের মতিগতি সে ঠিক দেখছে না। নিশ্চয়ই কোনে গভীর ষড়যন্ত্র করা হয়েছে তাকে নিয়ে। তাসফি ভয়ে ভয়ে বলল, আপনি আগাচ্ছে কেন? নিস্তব্ধ নির্লিপ্ততা কণ্ঠে বলল, আপনি কেন পেছাচ্ছেন ম্যাডাম? তাসফি শুষ্ক ঢোক গিলল। পেছাতে পেছাতে তাসফি একটা গাড়ির সঙ্গে ঠেকে গেল। আশ্চর্য, এই গাড়িটাকে এখানেই কেন পার্ক করতে হলো? তার ভেতরকার সত্তা বিরক্ত নিয়ে বলল, বোকার মতে কথা বলবি না তাসফি, পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করা থাকবে না তো কোথায় থাকবে? তুই ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে সামনে দিয়ে দৌড় মারতি, ইডিয়েট। মুহূর্তে নিস্তব্ধ তাসফির একদম সন্নিকটে এসে দাঁড়ালো। এক হাতে হ্যাচকা টানে রমণীর পেবক কোমরখানা তার সঙ্গে মিশিয়ে ধরল সন্তর্পণে। অপর হাতে তাসফির দুই হাত মুচড়ে পেঁচিয়ে ধরে পেছনে নিয়ে ধীর স্বরে শুধালো, নিস্তব্ধ ইয়াসারকে তার বেগম ডিভোর্স দিবে এটাই ফাইনাল তাই তো? তাসফি শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ নিঃশ্বাস প্রশ্বাসের গতিবেগ স্পষ্ট সে ঠাহর করতে পারছে। তাসফি এই মুহূর্তে ভীষণ করে চাইছে শক্ত থাকতে, তার দুর্বলতা নিস্তব্ধ সামনে প্রকাশ না করতে। কিন্তু পারছে না, লোকটার পুরুষালী স্পর্শ তাকে দুর্বল করে দিচ্ছে। সে পুনরায় শুকিয়ে থাকা গলা ভেজানোর বৃথা চেষ্টা করে শুষ্ক ঢোক গিলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর ইউ শিওর মাই মিসেস? তাসফি শক্ত কণ্ঠে বলল, ইয়াহ, ওকে অ্যাজ ইউর উইস। তাসফি নিস্তব্ধকে ধাক্কা দিয়ে এক কদম হাঁটতেই পরবর্তী কদম বাড়ানো সুযোগ পেল না। সুযোগ দেওয়া হলো না। মুহূর্তে নিজেকে শূন্যে আবিষ্কার করল সে। আতকে উঠল তাসফি। নিস্তব্ধ তাসফিকে কাঁধে তুলে নিয়েছে। তাসফি আতকে উঠে চাপা চিৎকার করে বলল, কি করছেন আপনি?
নিচে নামান আমায় ডাক্তার সাহেব, এখনই নিচে নামান। নিস্তব্ধ ভাবলেশীন স্বরে বলল, তা কি করে হয়? আপনিই তো বললেন ডিভোর্স চাই। ডিভোর্স চাই তো কোলে কেন নিলেন? কোলে কোথায়? কাঁধে নিলাম তো। তাসফির আগে নিস্তব্ধ পিঠে ঘুষি মারতে শুরু করল। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, উফাফ, এত ছটফট করবেন না ম্যাডাম, আপনার হাসবেন্ডের ওখানে লাগে তো। তাসফি চোখ বড় বড় করে বলল, কোথায় লাগে? নিস্তব্ধ উত্তর না দিয়ে বাঁকা হেসে হাঁটতে লাগল। বলুন। বুকে। তাসফি আবারও ধস্তাধস্তি শুরু করল। আহা, বললাম তো এত ছটফট করবেন না ম্যাডাম, আজ আপনাকে স্পেশাল ডিভোর্স দেব। আই প্রমিস, যেটা মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলবেন না। তাসফি রাগী স্বরে বলল, ছাড়ুন। ছাড়ুক আমায়। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। এখনই নিচে নামান আমায়। আমি বাড়ি যাব। আমি আপনার সঙ্গে যাব না। নিস্তব্ধতা যেন শুনতেই পেল না। নিজের গাড়ির সামনে এসে এক হাত দিয়ে দরজা খুলে তাসফিকে ঠাস করে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। সামান্য পেয়ে তাসফি আর্তনাদ করে উঠল। তবুও তা সে পাত্তা না দিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু নিস্তব্ধ তার সুযোগ দিল না। ঠাস করে দরজা লাগিয়ে দিল। ওপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসল ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগল। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার ওই পিঁপড়ের মতো শক্তির ধাক্কায় তা মোটেও খুলবে না। ওপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসল ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগল। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার ওই পিঁপড়ের মতো শক্তির ধাক্কায় তা মোটেও খুলবে না। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফি সিট বেল্ট বেঁধে দিল। কর্ণে ফিসফিস করে বলল, বেস অফ লাক মিসেস ইয়াসার। বলতে দেরি ক্ষণ মুহূর্তে তাসফির কোমল গালে নিজের পুরো ঠোঁট দ্বারা সেকেন্ড চুমু খেতে দেরি নেই। তাসফি চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ মানুষ। নিস্তব্ধ বাঁকা হেসে গাড়ি স্টার্ট করল। উত্তর করল, আপনার। মুহূর্তেই তুমুল গতিতে গেট পার হয়ে গেল গাড়িটি। নিজের স্থান করে নিল মসৃণ রাস্তার ভাঁজে। সন্ধ্যার পরে ড্রয়িং রুমে আজ আড্ডার আসরে নিলয় সাহেব নিজের ছোট ছেলের দেখা না পেয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, লাট সাহেবের বেটা আজ বাসায় ফেরেননি? অনিমা বেগম কৌতুক করে বলল, হ্যাঁ তাই তো বাপ, লাট সাহেব। তার বেটা তো লাট সাহেব হবেই। আপনার গুণধর বেটা আসলে তো তাকে দেখতেই পেতেন। নিলয় সাহেব মুখ কাচুমাচু করলেন। গিন্নি তার ভুল ধরতে ওস্তাদ। আহা, তোত্তারা কথা না বলে সোজা কথা বলো না। আয়েশা মুচকি হেসে বলল, বাবা দায়েরজি আজ আসেননি? কেন আসেনি? অনিমা বেগম কথার মাঝে ফোড়ন কেটে বলল, মাসের পর মাস থাকেন তো বাড়ির বাহিরে। বাড়িতে থাকেন 4 সপ্তাহের 1 সপ্তাহ। এই কটা দিন না হয় ছেলের খোঁজটা নিজেই নিয়ে নেবেন। তাছাড়া আপনার ছেলে তো আমাদের বলে যায় সে আজ কেন আসেনি, আসবে না আসবে। আয়েশা বলল, আসলে বাবা হয়েছে কি? নিস্তব্ধ বলল, আজ বাসায় আসবে না। কোথাও। অনিমা বেগম তাকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি চুপ থাকো। নিজের ছেলের খোঁজ নিজে নিয়ে নেকসে। বাসন্তীর হঠাৎ ফোন বেজে উঠল। সে বাবা মায়ের দিকে তাকিয়ে আড়ালে গিয়ে মাহিনের কল রিসিভ করল। হ্যাঁ বলো। মাহিন নিঃশব্দে হেসে মাদকীয় স্বরে শুধালো, কেমন আছেন বাসন্তী সুন্দরী? বাসন্তী চোখ বন্ধু করে নিল। ছেলেটার কণ্ঠ কেমন নেশা ধরানো। অদ্ভুত টান টের পায় সে মাহিনের প্রত্যেকটা কথার ভাঁজে। আলহামদুলিল্লাহ। তুমি? মাহিন স্বাভাবিক স্বরেই উত্তর করল, আপনার কল রিসিভের অপেক্ষা করছিলাম। তো কি করছিলেন? ছেলেটার কণ্ঠ স্বাভাবিক, তবুও বাসন্তী প্রত্যেক কথার ভাঁজে অদ্ভুত মায়া খুঁজে পায়, যেন সেই মায়াজাল তাকে আবদ্ধ করতেই সৃষ্টি করা। বাসন্তী বলল, ড্রয়িং রুমে বসেছিলাম। ভাই আজ বাসায় থাকবে না। এমনটা খুব কমই হয়। ও হ্যাঁ, ভালো কথা। ভাই কি আপনাদের সঙ্গে থাকবে নাকি? মাহিন ভ্রু কুঁচকে বলল, কই না তো, এমন তো কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। বাসন্তী চিন্তিত কণ্ঠে বলল, তাহলে কই যেতে পারে? ড্রয়িং রুমের পরিবেশ গরম বুঝতে পেরে বাসন্তী মাহিনকে বলল, আচ্ছা তোমার সঙ্গে পরে কথা বলছি, রাখছি। মাহিন তাড়াহুড়ো করে বলল, আমি অপেক্ষায় থাকব কিন্তু বাসন্তী। কিসের? আপনার কলের। বাসন্তী ঠাস করে কলটা কেটে দিল। এপাশ থেকে মাহিন নিঃশব্দে হাসল। বাসন্তী ড্রয়িং রুমের থমথমে পরিবেশ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, তুমি চিল্লাচ্ছ কেন? অনিমা বেগম রাগে চিরবিড়িয়ে বললেন, আমিও তো সেটাই জিজ্ঞেস করছি তোর বাপকে। কি হয়েছে? আমাদের টেনশনে না ফেলে বলতে বল। বাসন্তী নিলয় সাহেবের হতভম্ব মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবা? বলছো না কেন? মা কি বলছে? নিলয় সাহেব ফোন টেবিলে রেখে অনিমা বেগমের দিকে তাকিয়ে বলল, নিস্তব্ধ ফার্মহাউস থেকে দারোয়ান ফোন দিয়েছিল। অনিমা বেগম দাঁতে দাঁত চেপে বলল, তো কি হয়েছে? আসল কথাটা বলো না।
নিলয় সাহেব রাগে কটমট করে বলল, তোমার গুণধর পুত্র নাকি আজ একটু আগে একটা মেয়েকে জোর করে তার ফার্ম হাউজের ভেতরে নিয়েছে, তবুও কোলে করে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই চোখ বড় বড় করে ফেলল। আয়েশা ভ্রু কুঁচকাল। মুহূর্তেই কিছু মনে হতে শ্বশুরি আর ননদের দিকে তাকিয়ে বলল, মা আজ তাসফি ও বাড়িতে থাকবে না, কোন বান্ধবীর বাসায় নাকি থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আবার দেওর সাহেব কোনো মেয়েকে জোর করে তার ফার্ম হাউজে নিয়েছে। মা আপা সমীকরণটা মেলাতে পারছেন তো? অনিমা বেগম আর বাসন্তী বিস্ফোরিত চোখে চেয়ে বলল, তুমি ঠিক বলছো তো? আয়েশা মাথা নাড়াল। নিলয় সাহেব রেগে বললেন, কিসের সমীকরণ মেলানোর কথা বলছো তোমরা? অনিমা তুমি ভাবতে পারছো আমাদের বিবাহিত ছেলে তার উপর ডিভোর্স পেপার ছিঁড়ে এখন ফার্ম হাউজে গিয়েছে মেয়ে নিয়ে? ছেলের কতটা অধপতন হয়েছে তুমি ভাবতে পারছো? অনিমা আমাদের ছেলে। খুব তো বলতে ছেলে তোমার মতো অধৈর্য নয়। কোথায় গেল এখন তোমার সেই নীতি বাক্য? কিন্তু আমি তো বৌমাকে ঠকাতে দেব না। আমি এখনই যাব ওর কান ধরে টেনে আনতে। অনিমা বেগম বিরক্তি নিয়ে বলল, কি শুরু করলে? ছেলে আর তার বউয়ের মাঝে তুমি বেগড়া দিতে যাচ্ছ কোন সাহসে? সব জায়গায় ঝামেলা বাঁধাবে তো দেখছি এই লোক। আর কেমন দারোয়ান রেখেছ? ছেলে আর বউয়ের কার্যকলাপ লুকিয়ে দেখে এখনই ওটাকে ছাঁটাই করবে। নিলয় সাহেব অবাক চোখে নিজ গিন্নির দিকে তাকিয়েও রইল। মাথা মুন্ডু কিছুই সে বুঝল না। অবুঝের মতো সে বাসন্তীর দিকে তাকালো। বাসন্তী বাবার দৃষ্টি বুঝে বলল, বাবা তোমায় এত কিছু বুঝতে হবে না, শুধু দারোয়াবকে আবার ফোন দাও, জিজ্ঞেস করে মেয়েটা কি সাদা এপ্রন পরা ছিল কিনা। নিলয় সাহেব তাই করলেন, ফোন লাগালেন দারোয়ানকে। আচ্ছা আবু ভালো করে মনে করে বলতো, মেয়েটা কি সাদা এপ্রন পরা ছিল? আবু উৎফুল্ল চিত্তে বলল, হ্যাঁ হ্যাঁ বাবু ঠিকই কইছেন, মাইয়াডা সাদা এপ্রন পরন ছিল তো। অনিমা বেগম নিলয় সাহেবের হাত থেকে ফোন নিয়ে আবুকে ঝাড়ি মেরে বলল, শাট আপ, সম্মাপ দিয়ে কথা বলো। মাইয়াডা কি? হ্যাঁ, উনি তোমাদের ছোট সাহেবের বউ। বৌদিন্নি বলো। আবু চোখ বড় বড় করে নিল। মনে মনে পড়ল, আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিল্লাহ, তওবা তওবা। ছি ছি আবু কেমন নির্লজ্জ তুই, বৌদিন্নির দিকে এমন করে লুকিয়ে তাকালি, তোর ঘোর পাপ হবে। এখনই যা মসজিদে গিয়ে নামাজ পড়ে আয়, আর দোয়া করে আয়। নিলয় সাহেব অবুঝের মতন তখন ও তাকিয়ে আছেন। অনিমা বেগম তাকে টেনে নিয়ে উপরে চলল। এই তুমি চলো তো, অনেক হয়েছে, তোমার আর এখানে থাকা লাগবে না। বাসন্তী আর আয়শা মুচকি হাসল। বাবা মায়ের খুনোশুটি তারা এখনো উপভোগ করে, ঠিক যেন নিস্তব্ধ আর তাসফির মিষ্টি ঝগড়ার মতো। যাক, এবারে দুজনের মাঝে একটু ভালোবাসাবাসি হলেই হয়, এতেই তারা খুশি। আর কতকাল দুটো সাপে নেউলে যুদ্ধ করবে। সঙ্গে তাসফির নীরব অভিমান, নিস্তব্ধ ভাবলেশীন লোচন নিয়ে। ডিভোর্সের কথা তো শুধু নাম মাত্র, তারাও তো চায় না কোন ডিভোর্স। সন্ধ্যা পেরিয়েছে বহুক্ষণ। চারিদিকে বিভিন্ন গাড়ির হেডলাইটের আলো ব্যতীত চারিদিক ঘুটঘুটে অন্ধকার। চাঁদমামার দেখা নেই গগনে। আকাশের বুকে বর্তমানে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে মেঘগুচ্ছের দল। হয়তো বর্ষণ নামাবে ধরণীর বুকে। ঘণ্টা যাবৎ গাড়ির চাকা চলন্ত, থামার নাম নেই। তাসফি আমাকে নামান, আমাকে নামিয়ে দিন এখনই, আমি আপনার সঙ্গে যাব গান বলে বলে নিস্তব্ধ কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জোগাড়। যেন তাই করারই পায়তারা করছে বোকা মেয়েটা। নিস্তব্ধ বিরক্তিতে কপালে পড়ল শতভাজ। সে ঠাট্টার ছলে বলল, এই একই গান বার বার না গেয়ে একটা রোমান্টিক গান ও তো শোনাতে পারেন। তাসফি তাচ্ছিল্যের স্বরে বলল, গান? আমি রোমান্টিক? আমার কি খেয়ে দে আর কাজ নেই যে আপনার মতো খাটাস মার্কা পুরুষকে গান গেয়ে শোনাবো? আবার রোমান্টিক? হুহো, অফকোর্স, শোনাতে নিষেধ নেই তো, অন্তত ড্রাইভিংয়ে মনোযোগ স্টেবল হবে। আপনার এক গানের প্যানপ্যানানিতে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট ঘটলে আমার কিন্তু দোষ নেই ম্যাডাম। তাসফি বিদ্রুপ করে বলল, হোক হোক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি উড়িয়ে নিয়ে খাদে ফেলুক। দুঃখিত মাই মিসেস, আশেপাশে আপনি কোনো খাদ পাবেন না, তবে হ্যাঁ নিঃসন্দেহে আশেপাশে ঝোড় জঙ্গল পাবেন। তাসফি কটমট করে চাইল নিস্তব্ধ দিকে। লোকটা শুরু থেকে তোত্তারা কথা বলেই যাচ্ছে, তার ওপর তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রাস্তায় সে কখনো আসেইনি। কোথায় যাচ্ছে লোকটা? আমায় নামান। আমি বললাম তো আমি যাব না আপনার সঙ্গে, কেন শুনছেন না? প্লিজ স্টপ দ্য কার, প্লিজ। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ গাড়ির ব্রেক কষল। তাসফি ভাবল হয়তো সত্যি সত্যিই তাকে নামিয়ে দেবে। সে অস্থির চিত্তে গাড়ির দরজা ধাক্কিয়ে বলল, লক খুলুন, গাড়ির লক খুলুন। আমি বের হব কেমন করে? কি হলো, খুলুন। তাসফির ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ অদ্ভুত কাজ করে বসল। নিস্তব্ধ তাসফির ডান হাতের কবজি টেনে এনে নিজের কোলে বসিয়ে দিল। তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, হুশস কোনো কথা নয়, সাইলেন্ট হয়ে বসে থাকো।
লোকটা তাসফির কোমর জড়িয়ে আছে এক হাত দিয়ে, অপর হাতে গাড়ির স্টেয়ারিং সামলাচ্ছে। তাসফির হৃৎপিণ্ডের গতিবেগ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। আচ্ছা, সায়েন্স তো বলে প্রেম ভালোবাসা অনুভূতির সাথে হৃৎপিণ্ডের কোনো কানেকশন নেই, তবে তার হৃৎপিণ্ডের গতিবেগ কেন বাড়ছে? তার মনে হচ্ছে এই অনুভূতি কবল থেকে আজ সে নিস্তার পাবে না। কিন্তু সে তো এত সহজে ধরা দিতে চায় না। অহংকারী পুরুষটা যদি নিজে থেকে নত না হয় তবে সে তো কিছুতেই এত সহজে সব হতে দেবে না। কখনোই না। যে করেই হোক তাকে পালাতে হবে। গাড়ি এসে থামল একটি ফার্মহাউসের মতো বাড়ির সামনে। তাসফি ভ্রু কুঁচকে বলল, কার বাড়ি এটা? আপনার হাসবেন্ডের নিজের টাকায় গড়া। তাসফি চোখ বড় বড় করে চাইল নিস্তব্ধ দিকে। শুধালো, এই আপনি ডাক্তারি করছেন কয় বছর ধরে? এত টাকা পেলেন কথায়? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, সেটা আপনার না জানলেও চলবে। তাসফি সন্দেহসূচক কণ্ঠে বলল, মানেটা কি? এই 1 মিনিট। কালো ব্যবসা করেন না তো আপনি? আপনি মানুষের হৃৎপিণ্ডের কিডনি অপারেশন করতে গিয়ে আবার সেগুলো বের করে বেচে দেন না তো? আপনাকে দিয়ে একদম বিশ্বাস নেই। নিস্তব্ধ শয়তানি হেসে তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ দেই তো। এবারে আপনার হৃৎপিণ্ড কিডনি ফুসফুস সব বের করে বেচে দিয়ে আবার সেলাই করে দেব প্রমিস। সো মাই মিসেস, আর ইউ রেডি? তাসফি তীব্র বিরোধিতা করে বলল, নো, বাট হয়। আগে বলুন এটা কোন জায়গা? কোথায় নিয়ে এসেছেন আপনি আমায়? নিস্তব্ধ গাড়ি পার্ক করে দরজার লক খুলতেই তাসফি সুযোগ পেয়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাগী চোখে সেদিকে তাকিয়ে বলল, তাসফি ভালো হবে না। স্টপ। তাসফি গেটের কাছে যাওয়ার আগেই নিস্তব্ধ পেছনে থেকে তাকে খপ করে ধরে ফেলল। তাসফি সঙ্গে সঙ্গে বসে পড়ল। নিস্তব্ধ তার হাত ধরে টানতে লাগল। তবে কাজ হলো। বকের মতো লাফাচ্ছে সে, ইচিং বিচিং ভঙ্গিতে। সব নিস্তব্ধ হাত থেকে ছুট পাওয়ার পায়তারা। তাসফি বসেই রইল। নিস্তব্ধ হাঁপিয়ে উঠে কোমরে হাত রেখে তাসফির দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে রাগে ক্ষিপ্ত হয়ে বলল, কি সমস্যা? ইডিয়েটের মতো বিহেভ কেন করছো? উঠতে বলেছি কিন্তু। উঠো। তাসফি মাথা নাড়িয়ে বলল, না উঠব না। আমি যাব না বাড়ির ভিতরের। আমায় বাড়ি দিয়ে আসুন। বাট হুয়াই? তাসফি মুহূর্তেই নিজের রং পরিবর্তন করে রাগী স্বরে তাকিয়ে বলল, কেন যাব আমি আপনার সঙ্গে? কেন যাব বলুন? আপনি আমায় বউ হিসাবে মানেন না কেন যাব? পুনরায় চোখ ছোট ছোট করে বলল, তাছাড়া আপনার লক্ষণ মতিগতি আমার কাছে একদমই ভালো ঠেকেছে না। কেমন অসভ্যের মতো দৃষ্টি দিয়ে আছেন শুরু থেকে। নিস্তব্ধ তাসফির দিকে ক্ষণ সেকেন্ড কটমট করে তাকিয়ে থেকে বলল, অসভ্যের দৃষ্টি তাই না? তাসফি অবুঝ বালিকার মতো মাথা নাড়ল। ওকে, ফাইন। নিস্তব্ধ এবারে তাসফির দিকে তেড়ে এসে তাকে পাজাকোলে তুলে নিল। তাসফি আর্তনাদ করে উঠল, কি করছেন? কথায় কথায় কোলে কেন উঠান? নামান বলছি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, বাসর করব। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে নিস্তব্ধ দিকে তাকিয়ে রইল। তার ভ্রম কাটতেই হাত পা ছুঁড়ে নামতে চেষ্টা করল। কিন্তু নিস্তব্ধ দানবীয় শক্তির কাছে তা নেহাত তুচ্ছ। কিছুতেই কিছু না হওয়ায় তাসফি এবারে নিস্তব্ধ গলায় জোরছে কামড় বসাল। তাসফি বোধহয় এই কামড়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করেছে। নিস্তব্ধ ব্যথায় চোখ বুজে নিল। ততক্ষণে হেঁটে এসে সে নিজ বেডরুমে অবস্থান করেছে। তাসফিকে বেডের উপর ছুঁড়ে ফেলল। ব্যথার জায়গায় হাত বুলিয়ে নিস্তব্ধ উফ শব্দ করে উঠল। চোখ খুলে সে চোখ লাল করে তাকালো তাসফির দিকে। তাসফি ভয়ে শুষ্ক ঢোক গিলল। এই রে, বড্ড ভুল কাজ করে ফেলেছে সে। এবার তাকে রক্ষা করবে কে? ইচ্ছে করে সে সাপের লেজে পা দিয়ে ফেলেছে। সবল তো এবার খেতেই হবে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির দিকে এগিয়ে এলো। তাসফিকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে অহংকারী পুরুষটা তার স্বভাবের বিপরীতে গিয়ে সেই অভাবনীয় অনাকাঙ্ক্ষিত কাজটাই করে বসল। চলবে।